যে এই ঘোড়ায় চড়তে পারবে সে ৫ মিলিয়ন রিয়াল জিতবে। তারপর সেই ছোট মেয়েটি উপস্থিত হয়। নাসের আল হামদান তার মাথার ওপর চামড়ার ব্যাগটি তুলে ধরেন। তখন তার চারপাশের ভিড়ের গুঞ্জন আরও বেড়ে যায়। ব্যাগের ভেতরে ছিল ৫ মিলিয়ন রিয়াল মূল্যের নোট, যা তিনি সেদিন সকালেই ব্যাংক থেকে তুলেছিলেন। চ্যালেঞ্জটি শুরু হয়ে গিয়েছিল এবং সেখানে উপস্থিত কেউই তার ঘোড়াটিকে বশ করতে পারছিল না। ঠিক তখনই তিনি মেয়েটিকে পাশের গেটের কাছে আসতে দেখলেন। মেয়েটির বয়স ১২ বছরের বেশি হবে না, পাতলা গড়ন, কাঁধের ওপর দুটি কালো বিনুনি ঝুলছে। সে একটি বিবর্ণ শার্ট এবং হাঁটুতে তালি দেওয়া জিন্স প্যান্ট পরেছিল। তার চারপাশের কাউবয়রা হাসাহাসি শুরু করল। জনাব, আমি চেষ্টা করতে চাই, মেয়েটি তার থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে বলল। নাসেরের দম বন্ধ হওয়ার উপক্রম হল। লভ্য তো এটি একটি কৌতুক। তিনি বিদ্রুপ লুকিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি কোথায় আছো খুকি? এটা বাচ্চাদের খেলার মাঠ নয়। মেয়েটি উত্তর দিল, আমি জানি, আমি শহরের বাজারে বিজ্ঞাপন দেখেছি। যে কালো ঘোড়ায় ৫ মিনিট চড়ে থাকতে পারবে তার জন্য ৫ মিলিয়ন। এটাই তো নিয়ম, তাই না? ভিড় আরও জোরে হেসে উঠল। সেই শনিবার দুপুরে ঘোড়ার খামারে প্রায় ১০০ জন মানুষ জড়ো হয়েছিল। অভিজ্ঞ কাউবয় এবং পাশের খামারগুলো থেকে আসা প্রশিক্ষকেরাও সেখানে ছিল। এমনকি একজন রোডিও চ্যাম্পিয়নও এসেছিল। সবাই ব্যর্থ হয়েছে। ঘোড়াটি ১০ সেকেন্ডের কম সময়ে সবাইকে মাটিতে আছড়ে ফেলে দিত। নাসের নিচু হয়ে মেয়েটির সমপর্যায়ে এসে বললেন, দেখো খুকি, ওই প্রাণীটা এমন সব মানুষকে মাটিতে ফেলে দিয়েছে যারা তোমার জন্মের আগে থেকেই ঘোড়ায় চড়ে। তুমি আঘাত পাওয়ার আগেই বাড়ি চলে যাও। মেয়েটি চোখ না সরিয়েই উত্তর দিল, আমার টাকার প্রয়োজন। আমার দাদি অসুস্থ, তার অপারেশনের জন্য যদি আমি টাকা না পাই তবে কি হবে আমি জানি না। মেয়েটির কণ্ঠস্বরের কিছু একটা নাসেরকে দ্বিধায় ফেলে দিল। এটা ঠিক হতাশা ছিল না, বরং ছিল এক ধরনের সংকল্প। এমন এক সংকল্প যা তিনি নিজেও খুব ছোটবেলায় অনুভব করেছিলেন, যখন তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল। নাসের জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে উত্তর দিল, মুনিরা, মুনিরা আল আমরি। নাসের উঠে দাঁড়িয়ে ভিড়ের দিকে তাকালেন। কেউ হাসছিল, কেউ বা মোবাইলে ভিডিও করছিল। পুরো এলাকায় এটি একটি বড় গল্প হতে যাচ্ছে। এক গরিব মেয়ে অসম্ভব এক পুরস্কার জেতার চেষ্টা করছে। নিজের সিদ্ধান্তে নিজেই অবাক হয়ে নাসের বললেন, ঠিক আছে, কিন্তু প্রথমে তোমাকে একটি কাগজে সই করতে হবে যে তোমার কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকব না। মুনিরা বলল, আমি সই করব। তার কণ্ঠ কাঁপছিল না। নাসেরের মনের ভেতর এক ধরনের অস্বস্তি হতে লাগল। মেয়েটির মধ্যে এমন কিছু ছিল যা তাকে বিচলিত করছিল, কিন্তু তিনি তা ধরতে পারছিলেন না। তিনি একজন কর্মচারীকে কাগজ আনতে বললেন। অপেক্ষা করার সময় মুনিরা বেড়ার কাছে গেল, যেখানে ঘোড়াটি দাঁড়িয়েছিল। এটি ছিল একটি চমৎকার কুচকুচে কালো ঘোড়া, যার চোখগুলো যেন মানুষের আড়পাড় দেখতে পাচ্ছিল। ৩ বছর আগে দেউলিয়া হওয়ার পথে থাকা এক খামারি থেকে নাসের এটিকে কিনেছিলেন। নাসের অনেক টাকা খরচ করেছিলেন এই ভেবে যে এটি প্রতিযোগিতার তারকা হবে। কিন্তু ঘোড়াটি ছিল অবাধ্য। সে কোনো সাওয়ারি বা প্রশিক্ষককে মানত না। নাসের সব চেষ্টা করেছিলেন, সেরা পেশাদারদের নিয়োগ দিয়েছেন, বিভিন্ন কৌশল ব্যবহার করেছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন, কিন্তু কিছুই কাজে আসেনি। ঘোড়াটি কাউকে পিঠে চড়তে দিত না। তখন তার মাথায় এই চ্যালেঞ্জের আইডিয়া আসে। যদি ঘোড়াটিকে বশ করা না যায়, তবে অন্তত বিনোদনের কাজে লাগানো যাবে। আর কে জানে, হয়তো জাদুকরি স্পর্শ আছে এমন কেউ সামনে চলে আসবে। মুনিরা ধীরে ধীরে বেড়ার কাছে এগিয়ে গেল। ঘোড়াটি মাথা উঁচু করে নাক ঝাড়ল। সে হাত বাড়িয়ে দিল এবং নাসেরকে অবাক করে দিয়ে প্রাণীটি পিছিয়ে গেল না। সে স্থির দাঁড়িয়ে মেয়েটিকে পর্যবেক্ষণ করতে লাগল। খামারের পুরনো কাউবয় খালেদ নাসেরকে ডেকে বলল, জনাব, আপনি কি এটা দেখেছেন? নাসের চোখ না সরিয়েই বললেন, দেখেছি। ঘোড়াটি কাউকে এত কাছে আসতে দিত না। খাবার বা জল দেওয়ার সময়ও কর্মচারীদের খুব সতর্ক থাকতে হতো। প্রাণীটির মেজাজ ছিল বিস্ফোরক এবং অননুমেয়। মুনিরা নিচু স্বরে কিছু একটা ফিসফিস করে বলছিল। নাসের শুনতে পাচ্ছিলেন না, তবে তার ঠোঁট নড়তে দেখছিলেন। ঘোড়াটি মাথা নিচু করে বেড়ার আরও কাছে এলো। নাসেরের পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রশিক্ষক ফিসফিস করে বললেন, এটা ঠিক না, এই প্রাণীটা কারো সাথে এমন করে না, ওর কাছে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। অন্য একজন বলল, হয়তো সে লুকিয়ে গাজর বা এমন কিছু এনেছে। কিন্তু নাসের দেখতে পাচ্ছিলেন মেয়েটির হাত খালি ছিল। সে কেবল ঘোড়াটির সাথে কথা বলছিল, যেন তারা একে অপরকে আগে থেকে চেনে। কর্মচারী কাগজ নিয়ে ফিরল। নাসের মুনিরাকে ডাকলেন। সে অনিচ্ছা সত্ত্বেও ঘোড়াটির দিক থেকে চোখ সরিয়ে ফিরে এলো।
নাসের কাগজগুলো দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি পড়তে জানো? নাসের তাকে নথিগুলো তুলে দেওয়ার সময় জিজ্ঞেস করলেন, হ্যাঁ জানি। সে কিছুটা বিরক্তির সাথে উত্তর দিল। সে গভীর মনোযোগ দিয়ে সবটুকু পড়ল এবং নিচের ঠোঁট কামড়ে ধরল। নাসের লক্ষ্য করলেন কাগজটি ধরার সময় তার হাত সামান্য কাঁপছিল। হয়তো সে ততটা সাহসী নয় যতটা তাকে দেখাচ্ছে। নাসের তাকে শেষ সুযোগ দিয়ে বললেন, তুমি কি নিশ্চিত যে তুমি এটা করতে চাও? সে উত্তর দিল হ্যাঁ, এবং পৃষ্ঠার শেষে সুন্দর হাতের লেখায় সই করল। নাসের নথিটি সংরক্ষণ করলেন এবং আস্তাবলের গেট খোলার সংকেত দিলেন। তিনি সবার উদ্দেশ্যে নিয়ম ঘোষণা করলেন, 5 মিনিট ঘোড়ার পিঠে থাকতে হবে। এর আগে যদি সে তোমাকে ফেলে দেয় তবে তুমি হেরে যাবে। যদি তুমি স্বেচ্ছায় নেমে আসো তবুও তুমি হেরে যাবে। কিন্তু যদি পুরো 5 মিনিট থাকতে পারো তবে 5 মিলিয়ন রিয়াল তোমার। ভিড় উল্লাসে ফেটে পড়ল। কেউ উৎসাহ দিচ্ছিল, কেউ বা বাজি ধরছিল। নাসের খেয়াল করলেন বেশিরভাগ মানুষ তাকে 5 সেকেন্ডের বেশি সময় দিচ্ছিল না। অসম্ভব এক সংযোগ। মুনিরা আস্তাবলের ভেতরে প্রবেশ করল। ঘোড়াটি কোণ থেকে তাকে পর্যবেক্ষণ করছিল। সে যখন প্রথম পা বাড়ালো, প্রাণীটি নাক ঝাড়ল, কিন্তু নড়ল না। মুনিরা নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, শান্ত হও, আমি তোমার ক্ষতি করতে আসিনি। সে আরও কয়েক পা এগোল। ঘোড়াটি অস্থির হয়ে মাথা ঝাড়ল, কিন্তু জায়গায় স্থির থাকল। ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল। সবাই অসম্ভব এই দৃশ্য দেখছিল। মুনিরা যখন ঘোড়াটি থেকে মাত্র 3 মিটার দূরে, তখন প্রাণীটি তার সামনের পা দুটো উপরে তুলে চিৎকার করে উঠল। অনেকে ভাবল মেয়েটি ভয়ে পালাবে, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে থাকল। সে ফিসফিস করে বলল, আমি জানি তুমি ভীত। সবাই কোনো না কোনো কিছুকে ভয় পায়। ঘোড়াটি পা নিচে নামালো, কিন্তু তখনও অস্থির ছিল। সে মাথা এদিক ওদিক করছিল, যেন সিদ্ধান্ত নিতে পারছে না যে আক্রমণ করবে না পালাবে। মুনিরা বলতে থাকল, আমার দাদি সবসময় বলতেন যে আমরা যা অনুভব করি ঘোড়ারাও তা অনুভব করতে পারে। তুমি রাগান্বিত হলে ওরাও রাগ করে, তুমি শান্ত থাকলে ওরাও শান্ত হয়। নাসেরের বুকের ভেতরটা ধক করে উঠল। এই কথাগুলো তিনি আগেও শুনেছেন, কিন্তু কোথায়? মুনিরা এখন ঘোড়াটির থেকে মাত্র 1 মিটার দূরে। সে ধীরে ধীরে হাত বাড়ালো এবং প্রাণীটি পিছিয়ে গেল না। সে তাকে নাক স্পর্শ করতে দিল। এটি ছিল একটি হালকা এবং দ্রুত স্পর্শ, কিন্তু তাতেই ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। খালেদ বলল, আমি যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। নাসের ফিসফিস করে বললেন, ওর কাছে এমন কিছু আছে যা আমাদের নেই। মুনিরা তার হাত ঘোড়াটির ঘাড় বেয়ে তার কেশর পর্যন্ত নিয়ে গেল। প্রাণীটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। 3 বছরের মধ্যে প্রথমবারের মতো তাকে আরামদায়ক দেখাচ্ছিল। সে শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে চড়তে দেবে? ঘোড়াটি চোখ খুলে তার দিকে তাকালো। নাসেরের মনে এক অদ্ভুত চিন্তা এলো যে তাদের দুজনের মধ্যে এক নীরব কথোপকথন চলছে, কিছু একটা যা শব্দের অতীত। মুনিরা কেশর দৃঢ়ভাবে ধরল এবং এই ধরনের ছোট শরীরের জন্য আশ্চর্যজনক এক ক্ষিপ্রতায় নিজেকে উপরে টেনে তুলল। নাসের ভাবলেন এই বুঝি ঘোড়াটি ক্ষিপ্ত হয়ে উঠবে। তিনি সেই মুহূর্তের অপেক্ষা করছিলেন, যখন সে লাফিয়ে উঠবে, দৌড়াবে বা মেয়েটিকে ফেলে দিতে যা যা করা দরকার সব করবে। কিন্তু কিছুই হলো না। ঘোড়াটি দাঁড়িয়ে থাকল এবং মুনিরা তার পিঠে বসে ভারসাম্য খুঁজে নিল। এরপর সে তার পা দিয়ে হালকা একটা মুভমেন্ট দিতেই ঘোড়াটি হাঁটতে শুরু করল। পুরো ভিড় স্তব্ধ। ঘোড়াটি শান্তভাবে হেঁটে বেড়াচ্ছে, আর তার পিঠে একটি 12 বছরের মেয়ে। নাসের নির্দেশ দিলেন, সময় নির্ধারণ করো। খালেদ স্টপ ওয়াচ চালু করল। 5 মিনিট। মেয়েটির কেবল এটুকুই প্রয়োজন। প্রথম 30 সেকেন্ড কোনো দুর্ঘটনা ছাড়াই কেটে গেল। মুনিরা শরীরের সামান্য নড়াচড়া দিয়ে ঘোড়াটিকে পরিচালনা করছিল। মনে হচ্ছিল সে ঠিক জানে তাকে কি করতে হবে। একজন প্রশিক্ষক মন্তব্য করল, সে নিশ্চয়ই কোথাও শিখেছে। এই বয়সের মেয়ে প্রশিক্ষণ ছাড়া এভাবে চড়তে পারে না। নাসেরও তাই ভাবছিলেন। এটা ভাগ্য ছিল না, এটি ছিল দক্ষতা, এমন এক দক্ষতা যা অর্জন করতে বছরের পর বছর লাগে। যখন স্টপওয়াচ 1 মিনিট নির্দেশ করল, ঘোড়াটি আবার কিছুটা অস্থির হতে শুরু করল। সে আস্তাবলের ভেতরে দৌড়াতে লাগল। মুনিরা নিজেকে মানিয়ে নিল এবং মেরুদণ্ড সোজা রেখে প্রাণীর ছন্দের সাথে তাল মেলাল। খালেদ ঘোষণা করল, 2 মিনিট। ঘোড়াটি এখন আরও জোরে দৌড়াচ্ছে। ভিড়ের মধ্যে কেউ কেউ চিৎকার করছিল, কিন্তু মুনিরা এমনভাবে বসেছিল যেন সে পিঠের সাথে আঠা দিয়ে লেগে আছে। নাসের তার দিক থেকে চোখ সরাতে পারছিলেন না। তার চড়ার ভঙ্গির মধ্যে খুব পরিচিত কিছু একটা ছিল। 3 মিনিট। ঘোড়াটি হঠাৎ করে একটি মোড় নিল। মুনিরা শরীরের ভার পরিবর্তন করে সেই গতির সাথে নিজেকে নিখুঁতভাবে সামলে নিল। নাসের জোরে বলে উঠলেন, এই মেয়ে কোথায় চড়া শিখেছে?
প্রিয় শ্রোতা, আপনি যদি গল্পটি উপভোগ করেন তবে লাইক দিতে ভুলবেন না এবং বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 4 মিনিট, আর মাত্র 1 মিনিট বাকি। ঘোড়াটি তার গতি কমিয়ে দিল, যেন সে পরিস্থিতিটি মেনে নিয়েছে। মুনিরা প্রাণীটির ঘাড় চাপড়ে দিল। নাসের আবার তার ঠোঁট নড়তে দেখলেন। 4 মিনিট 30 সেকেন্ড। ভিড় উল্টো গণনা শুরু করল। 30, 29, 28। নাসেরের কপালে ঘাম জমতে লাগল। 5 মিলিয়ন রিয়াল। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে এই টাকা তাকে কখনো হারাতে হবে না। আর এখন এক গরিব মেয়ে তাকে ভুল প্রমাণ করতে যাচ্ছে। 20, 19, 18। ঘোড়াটি আস্তাবলের মাঝখানে এসে থেমে গেল, যেন সেও জানে চ্যালেঞ্জ শেষ হতে চলেছে। মুনিরা বসে রইল এবং তার হাত কেশরের ওপর বুলিয়ে দিচ্ছিল। 10, 9, 8। নাসের ব্যাগটি বুকের সাথে চেপে ধরলেন। এটি অনেক বড় একটি অঙ্ক ছিল। 5, 4, 3। কিন্তু মেয়েটির দিকে তাকিয়ে এবং তার দাদিকে বাঁচানোর সেই দৃঢ় কণ্ঠস্বর মনে করে নাসের একটি বিষয় অনুভব করলেন। হয়তো বহু বছর পর তিনি সঠিক কাজ করতে যাচ্ছেন। 2, 1, সময় শেষ। খালেদ চিৎকার করে উঠল এবং ভিড় উল্লাসে ভেটে পড়ল। মুনিরা যেভাবে উঠেছিল ঠিক সেভাবেই মসৃণভাবে ঘোড়া থেকে নেমে এলো। প্রাণীটি তার দিকে মাথা নিচু করল এবং সে তাকে জড়িয়ে ধরল। নাসের মেয়েটির চোখে জল দেখতে পেলেন। কাউবয়রা আস্তাবলে ঢুকে তাকে কাঁধে তুলে নিয়ে চিৎকার ও হাততালি দিতে লাগল। নাসের ব্যাগটি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। মেয়েটি কাঁধ থেকে নেমে স্থির হয়ে দাঁড়াল। নাসের আবেগপূর্ণ গলায় বললেন, তুমি পেরেছ, পুরো 5 মিনিট। তিনি ব্যাগটি খুলে টাকার বান্ডিলগুলো দেখালেন। এটা তোমার। নাসের ব্যাগটি তার দিকে বাড়িয়ে দিলেন। অনাকাঙ্ক্ষিত বাধা। কিন্তু মুনিরা ব্যাগটি ধরার আগেই গেট দিয়ে একজন মহিলা ভেতরে ঢুকলেন। তিনি দামি পোশাক এবং সানগ্লাস পরেছিলেন। নাসেরের রক্ত যেন হিম হয়ে গেল। সারা। সারা এক শীতল হাসি দিয়ে বলল, হ্যালো নাসের, অনেক দিন পর দেখা হলো। মুনিরা ঘাবড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। নাসের জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? সারা ব্যাগটির দিকে ইশারা করে বলল, আমি এই তামাশা বন্ধ করতে এসেছি। এই টাকা একা তোমার নয় এবং এই ঘোড়াও তোমার একার নয়। সারা জানালো তালাকের চুক্তির শর্ত অনুযায়ী নাসেরের সবকিছুর অর্ধেকের ওপর তার অধিকার আছে। নাসের প্রতিবাদ করলেন যে এই ঘোড়াটি তিনি তালাকের পরে কিনেছেন। সারা দাবি করল এটি খামারের টাকা দিয়ে কেনা, যার মালিক সে নিজেও। সারা মুনিরার হাত থেকে ব্যাগটি কেড়ে নিয়ে বলল যে আইনি মীমাংসা না হওয়া পর্যন্ত এই টাকা সে দেবে না। মুনিরা কাঁপতে থাকা গলায় বলল, কিন্তু আমি তো জিতেছি। সারা উত্তর দিল, বড়দের অনেক জটিল ব্যাপার থাকে। নাসের অনুরোধ করলেন মেয়েটির দাদির চিকিৎসার কথা ভেবে, কিন্তু সারা অনড়। মুনিরা ঘোড়াটির কাছে গিয়ে ক্ষমা চাইল। ঘোড়াটি হঠাৎ করে সারার দিকে এগিয়ে গেল এবং তাকে ভয় দেখাতে শুরু করল। সারা ভয়ে চিৎকার করতে লাগল। নাসের বললেন যে ঘোড়াটি সারার আচরণ পছন্দ করছে না। নাসের মুনিরার দিকে ফিরে বললেন, আমি দুঃখিত, আমি জানতাম না ও এখানে চলে আসবে। মুনিরা বলল, আমি বুঝতে পারছি। নাসের বললেন, না, তুমি বুঝতে পারছো না। আমি কথা দিয়েছিলাম যদি তুমি চড়তে পারো তবে টাকা পাবে, কিন্তু ও আমার প্রাক্তন স্ত্রী। ঠিক তখনই এক নতুন কণ্ঠস্বর ভেসে এলো। ইতিহাসের রহস্য উন্মোচন। একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে সেখানে প্রবেশ করলেন। তার বয়স প্রায় 70, চুল সাদা এবং চামড়ায় রোদে পোড়া ছাপ। নাসের তাকে চিনতে পারলেন। হাজি ইব্রাহিম, খামারের পুরনো প্রশিক্ষক, যিনি 15 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। ইব্রাহিম জানালেন যে তিনি এই ঘোড়াটিকে চেনেন, কারণ তিনি এর দাদাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। মুনিরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ইব্রাহিম ছিলেন মুনিরার শিক্ষক। ইব্রাহিম ইতিহাস খুলে বললেন, 20 বছর আগে মুনিরার দাদি অভাবের কারণে তার একটি প্রিয় ঘোড়া নাসিরের বাবার কাছে বিক্রি করেছিলেন। যাওয়ার সময় তিনি ঘোড়াটির বাম কানের পেছনে একটি চিহ্ন দিয়ে গিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে একদিন তার বংশধরকে তিনি নিয়ে যাবেন। মুনিরা ঘোড়াটির কানে সেই চিহ্ন খুঁজে পেল। ইব্রাহিম জানালেন যে নাসিরের বাবা অত্যন্ত অল্প দামে এবং জোরপূর্বক সেই ঘোড়াটি কিনেছিলেন, যার প্রতিবাদ করায় ইব্রাহিমকে গের করে দেওয়া হয়েছিল। নাসির সব শুনে লজ্জিত হলেন। ইব্রাহিম জানালেন তিনি নিখোঁজ হয়ে অবহেলিত ঘোড়াদের যত্ন নেওয়া শুরু করেন এবং এলাকার গরিব বাচ্চাদের শেখাতে থাকেন। এভাবেই মুনিরার সাথে তার পরিচয়। নাসির সব শুনে অনুভব করলেন তার বাবা গড়া এই সাম্রাজ্য এক অন্যায়ের ওপর ভিত্তি করেছিল। তিনি মুনিরাকে বললেন, আমি ঘোড়াটি আইনত কিনেছি। ইব্রাহিম বললেন, আইনত তোমার হলেও নৈতিকভাবে এটা ওর।
মুনিরা বলল, আমি বিবাদ চাই না, আমার শুধু টাকা প্রয়োজন। চূড়ান্ত ন্যায় বিচার। ঠিক তখনই নাসেরের আইনজীবী ফাহাদ সেখানে পৌঁছালেন। তিনি জানালেন যে আইনিভাবে সারা ওই টাকার ওপর কোনো দাবি করতে পারে না, কারণ সেটি তালাকের পরের মুনাফা থেকে এসেছে। নাসের দ্রুত শহরে গিয়ে সারার কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে আনলেন। সারাও নাসেরকে পরামর্শ দিল যেন সে ঘোড়াটি ওই পরিবারের কাছে ফিরিয়ে দেয়, কারণ সেটিই সঠিক কাজ। নাসের খামারে ফিরে মুনিরার হাতে ব্যাগটি তুলে দিলেন। তিনি বললেন, তুমি এই টাকাটি জিতেছ। মুনিরা ধন্যবাদ জানালো। নাসের বললেন, তুমি ঘোড়াটিকে বশ করেছ। মুনিরা উত্তর দিল, আমি বশ করিনি, আমি ওর সাথে সংযোগ তৈরি করেছি। পরদিন সকালে নাসের মুনিরা এবং ইব্রাহিমকে ডাকলেন। তিনি জানালেন যে আইনিভাবে ঘোড়াটি তার হলেও নৈতিকভাবে এটি মুনিরার পরিবারের। নাসের ঘোড়াটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তবে একটি শর্তে, মুনিরাকে এই খামারের প্রশিক্ষক হিসেবে কাজ করতে হবে। তিনি তার বেতন দেবেন এবং যখন তার 18 বছর বয়স হবে তখন ঘোড়াটি আইনিভাবে তার নামে করে দেবেন। মুনিরা আনন্দে কেঁদে ফেলল এবং নাসেরকে জড়িয়ে ধরল। এভাবেই মুনিরা তার দাদিকে বাঁচানোর পথ এবং নিজের অধিকার খুঁজে পেল। নাসেরের উপলব্ধি ও নতুন অঙ্গীকার। ধন্যবাদ। নাসের আল হামদান সেই আলিঙ্গনের উত্তর দিলেন। তার হৃদয়ে কয়েক বছরের মধ্যে যতটা হালকা অনুভব করছিল তার চেয়েও বেশি হালকা হয়ে গেল। সম্ভবত সারা ঠিকই বলেছিল। নাসের ঘোড়ার খামার তৈরিতে এত বেশি সময় ব্যয় করে ফেলেছিলেন যে তিনি ভুলেই গিয়েছিলেন কেন এইসব শুরু করেছিলেন। এটা টাকার জন্য ছিল না, বরং এটা ছিল ঘোড়ার প্রতি ভালোবাসা এবং মানুষ ও প্রাণীদের মধ্যে বন্ধন তৈরির ভালোবাসার জন্য। ইব্রাহিম মুখে হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন, একজন বৃদ্ধ প্রশিক্ষকের জন্য কি এখানে কোনো জায়গা হবে? নাসের সেই লোকটির দিকে তাকালেন, যাকে তার বাবা অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিলেন। সেই লোক যে মুনিরাকে তার জানা সব কিছু শিখিয়েছিলেন, যে ব্যক্তি কোনো না কোনোভাবে নাসের এবং সেই কালো ঘোড়াটির মধ্যকার সম্পর্ক বাঁচিয়ে দিয়েছিলেন। নাসের উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে জায়গা আছে যদি আপনি গ্রহণ করেন। ইব্রাহিম বললেন, আমি রাজি। তারা তিনজন হাত মিলিয়ে চুক্তিটি সম্পন্ন করলেন। এটি যেন নতুন কোনো কিছুর শুরু মনে হচ্ছিল, ভালো কিছুর শুরু। দাদির সুস্থতা ও ঘোড়ার সাথে পুনর্মিলন। পরের সপ্তাহের জন্য মুনিরার দাদির অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা হল। নাসির ফুল এবং উৎসাহের বাণী নিয়ে তার সাথে হাসপাতালে যাওয়ার জন্য জেদ ধরলেন। হাজি ফাতিমা যখন পুরো ঘটনাটি জানতে পারলেন, তিনি এতটাই কাঁদলেন যে নার্সরা চিন্তিত হয়ে পড়ল। তিনি মুনিরার হাত ধরে বললেন, আমার ছোট্ট নাতনি, তুমি সফল হয়েছ। আমি যা করতে পারিনি তুমি তা করে দেখিয়েছ। মুনিরা বলল, আমি কি করেছি দাদি? দাদি বললেন, তুমি ঘোড়াটিকে পরিবারে ফিরিয়ে এনেছ, যদিও তা পরোক্ষভাবে হয়েছে। সে আবার আমাদের তত্ত্বাবধানে এসেছে। মুনিরা হেসে তার দাদির হাত চেপে ধরল এবং বলল, আর আপনিও সুস্থ হয়ে উঠবেন। আপনি ঘোড়ার খামারে গিয়ে তাকে দেখতে পারবেন। দাদি বললেন, আমি যাব, কথা দিচ্ছি আমি যাব। অস্ত্রোপচার সফল হল। হাজি ফাতিমা ভালোভাবে সুস্থ হয়ে উঠলেন এবং 2 সপ্তাহ পর তিনি হাঁটতে শুরু করলেন। 1 মাস পর নাসের নিজে তাকে ঘোড়ার খামারে নিয়ে আসার জন্য গেলেন। হাজি ফাতিমা যখন কালো ঘোড়াটিকে দেখলেন, তিনি রাস্তার মাঝখানেই থমকে দাঁড়ালেন। তিনি সেখানে নিথর হয়ে দাঁড়িয়ে সেই প্রাণীটির দিকে তাকিয়ে রইলেন, যার শরীরে সেই ঘোড়াটির রক্ত বইছে যাকে তিনি বহু বছর আগে লালন পালন করেছিলেন। তিনি ফিসফিস করে বললেন, এটা অনেক সুন্দর, ঠিক যেমনটা আমি কল্পনা করেছিলাম। তিনি ধীরে ধীরে বেড়ার দিকে এগিয়ে গেলেন। ঘোড়াটি মাথা তুলল, তার দিকে তাকালো এবং একটি বিস্ময়কর ঘটনা ঘটল। ঘোড়াটি বেড়ার দিকে হেঁটে এলো এবং তার মাথাটি ফাতিমার কাঁধের ওপর রাখল, যেন সে তাকে চেনে, যেন সে সব বুঝতে পারছে। হাজি ফাতিমা তার ঘাড় মালিশ করতে করতে বললেন, সে চেনে, সে জানে যে আমরা একই পরিবারের। খামারের পরিবর্তন ও সারার সাথে দ্বন্দ্ব। নাসের দূর থেকে আবেগাপ্লুত হয়ে সব দেখছিলেন। ইব্রাহিম তার পাশেই ছিলেন এবং তিনিও দেখছিলেন। বৃদ্ধ লোকটি বললেন, তুমি সঠিক কাজটি করেছ। তুমি তাই করেছ যা 20 বছর আগে আমার বাবার করা উচিত ছিল। মাঝে মধ্যে আমাদের বাবাদের ভুলগুলো সংশোধন করার প্রয়োজন হয়। নাসের এই কথাটি নিয়ে ভাবলেন। তিনি ভাবলেন কিভাবে তিনি বড় হয়েছেন কঠোর হওয়ার জন্য, সবসময় শক্তি দেখানোর জন্য এবং কাজকে সব কিছুর ঊর্ধ্বে রাখার জন্য। কিন্তু মুনিরা, হাজি ফাতেমা এবং ঘোড়াটির দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে কাজের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। সেখানে ন্যায় বিচার আছে, সহানুভূতি আছে এবং কঠিন সময়েও সঠিক কাজটি করার গুরুত্ব আছে।
পরের মাসগুলোতে ঘোড়ার খামারটি বদলে গেল। মুনিরা প্রতি সপ্তাহান্তে আসত এবং তার উপস্থিতি পুরো পরিবেশ বদলে দিত। সে ঘোড়াদের সাথে কাজের পশুর মতো আচরণ করত না, বরং বন্ধুদের মতো আচরণ করত, আর ঘোড়ারাও তাতে সাড়া দিত। যে ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দেওয়া কঠিন ছিল সেগুলো তার কাছে শান্ত হয়ে যেত। যে ঘোড়াগুলোর উপর কেউ চড়তে পারত না তারা তার উপস্থিতি মেনে নিত। ইব্রাহিম আবার শেখানো শুরু করলেন, শুধু মুনিরাকে নয়, খামারের অন্যান্য কর্মচারীদেরও। তার বয়স 70 বছর ছিল, কিন্তু ঘোড়াদের প্রতি তার আবেগ তার যৌবনকে ফিরিয়ে দিয়েছিল। তিনি পুরনো কৌশলগুলো শেখাতেন যা আধুনিক দ্রুত প্রশিক্ষণের যুগে মানুষ ভুলে গিয়েছিল। নাসের এখন ঘোড়ার খামারটিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলেন। আগে এটি ছিল কেবল একটি ব্যবসা, কিন্তু এখন এটি হয়ে উঠেছে সুস্থ হওয়ার, যোগাযোগের এবং দ্বিতীয় সুযোগ পাওয়ার একটি জায়গা। কিন্তু সবকিছু সবসময় মসৃণ ছিল না। সারা আবার আবির্ভূত হলেন, এবার আসল উকিলদের নিয়ে। তিনি ঘোড়ার খামারের তার অংশ চাইলেন এবং এর জন্য আদালতে লড়াই করতে প্রস্তুত ছিলেন। ডক্টর ফাহাদ একটি মিটিংয়ে নাসেরকে বললেন সে পিছু হাঁটবে না, আর সত্যি বলতে তার আইনি অধিকার রয়েছে অর্ধেক সম্পত্তির ওপর। নাসের দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি, কিন্তু আমরা এখানে যা গড়ে তুলছি তা তাকে ধ্বংস করতে দিতে পারি না। আপনি কি প্রস্তাব করছেন? আর্থিক সংকট ও মুনিরার সমাধান। নাসের অনেক ভাবলেন, তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি বললেন, কেমন হয় যদি আমি তার অংশটি টাকা দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দিই? আমি চ্যালেঞ্জের জন্য 5 মিলিয়ন রিয়াল খরচ করেছি, আমার কিছু সঞ্চয় আছে এবং আমি লোন নিতে পারি। ফাহাদ বললেন, এর ফলে তোমার ওপর ঋণের পাহাড় জমে যাবে। নাসের অফিসের জানালা দিয়ে বাইরে তাকালেন। তিনি দেখলেন মুনিরা আস্তাবলে একটি ছোট ঘোড়াকে প্রশিক্ষণ দিচ্ছে। হাজি ইব্রাহিম একজন কর্মচারীকে নির্দেশনা দিচ্ছেন এবং হাজি ফাতিমা ছায়ায় বসে হাসি মুখে সব দেখছেন। নাসের উত্তর দিলেন, আমি এটা করব, এটি এর যোগ্য। সারার সাথে আলোচনা কয়েক সপ্তাহ ধরে চলল। তিনি তার অর্ধেকের চেয়েও বেশি দাম চাইছিলেন। তিনি চেয়েছিলেন নাসেরকে তাদের অসুখী দাম্পত্য জীবনের কয়েক বছরের জন্য শাস্তি দিতে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্লান্ত হয়ে পড়লেন। ঝগড়া করতে করতে ক্লান্ত, উকিলদের নিয়ে ক্লান্ত, প্রতিদিন তার প্রাক্তন স্বামীকে দেখে ক্লান্ত। একটি উত্তপ্ত মিটিংয়ে তিনি বললেন, আমি তোমার অফার গ্রহণ করছি, কিন্তু আমার সব টাকা নগদে চাই। নাসের বললেন, আমার কাছে সব টাকা নগদে নেই, পুরো টাকা শোধ করতে আমার 1 বছর সময় লাগবে। সারা বললেন, 6 মাস। নাসের বললেন, 9 মাস। সারা বললেন, 8 মাস, এবং এটিই আমার শেষ প্রস্তাব। নাসের রাজি হলেন। 8 মাস। তিনি এটা করতে পারবেন যদি তিনি কঠোর পরিশ্রম করেন, প্রতিটি পয়সা বাঁচান এবং ঘোড়ার খামারটিকে আগের চেয়েও বেশি লাভজনক করে তোলেন। কিন্তু সারার দেনা এবং ব্যাংকের লোনের কারণে একটি সমস্যা দেখা দিল। ঘোড়ার খামারে বিনিয়োগ করার মতো টাকা তার কাছে থাকবে না। তিনি বাড়তি কর্মচারী নিয়োগ করতে পারবেন না, প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন না এবং পরিকল্পনা অনুযায়ী খামার বড় করতে পারবেন না। মুনিরা তখন একটি সমাধান দিল। সে রবিবারের একটি মিটিংয়ে প্রস্তাব করল, কেমন হয় যদি আমরা আরও কিছু চ্যালেঞ্জের আয়োজন করি? নাসের জিজ্ঞাসা করলেন, চ্যালেঞ্জ? মুনিরা বলল, হ্যাঁ, যেমনটা আপনি আমার সাথে করেছিলেন, তবে অন্য ঘোড়াদের নিয়ে, যেসব ঘোড়ার বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। আমরা অংশগ্রহণের ফি নেব এবং যারা সফল হবে তাদের ছোট পুরস্কার দেব। হাজি ইব্রাহিম হাততালি দিয়ে বললেন, মেয়েটি জিনিয়াস, এটি আয় বাড়ানোর একটি উপায় এবং একই সাথে খামারের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করার পথ। চ্যালেঞ্জের সাফল্য ও বুনো ঘোড়া প্রশিক্ষণ। নাসের আইডিয়াটি নিয়ে ভাবলেন। এটি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু উদ্ভাবনীয় ছিল, আর এই মুহূর্তে তার সৃজনশীলতার প্রয়োজন ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন, চলো চেষ্টা করি। তিনি 1 মাস পর প্রথম চ্যালেঞ্জের ঘোষণা দিলেন। 500 রিয়াল এন্ট্রি ফি এবং 10,000 রিয়াল পুরস্কার তার জন্য যে একটি অবাধ্য ঘোড়ার ওপর 3 মিনিট টিকে থাকতে পারবে। বিষয়টি সহজ মনে হলেও সেই ঘোড়াটির রেকর্ড ছিল টানা 20 জন প্রশিক্ষককে ফেলে দেওয়ার। 50 জন মানুষ নাম নিবন্ধন করল। নাসের ফিতে 25,000 রিয়াল তুললেন, যেখান থেকে 10,000 রিয়াল পুরস্কার দেওয়ার পর তার 15,000 রিয়াল লাভ থাকল। এটি খুব বেশি ছিল না, তবে এটি ছিল একটি শুরু। দ্বিতীয় চ্যালেঞ্জটি আরও বড় ছিল। 100 জন প্রতিযোগী এবং 20,000 রিয়াল পুরস্কার। লাভ হল 30,000 রিয়াল। তাকে তৃতীয় চ্যালেঞ্জটি পিছিয়ে দিতে হলো, কারণ পর্যাপ্ত পরিমাণ কঠিন ঘোড়া ছিল না। খালেদ কৌতুক করে বললেন, আমরা একটি ভালো সমস্যায় পড়েছি, তুমি ঘোড়াদের খুব দ্রুত প্রশিক্ষণ দিয়ে দিচ্ছ। নাসের হাসলেন। এটি সত্য ছিল। মুনিরা এবং হাজি ইব্রাহিমের একত্রে কাজ করার ফলে যেসব ঘোড়া আগে অবাধ্য ছিল, এখন সেগুলো শান্ত বা বরং মানুষের সাথে যুক্ত হয়ে গেছে। তখন একটি ভিন্ন সুযোগ এলো। অন্য প্রদেশের এক খামারি ফোন করে জানালেন যে তার কাছে কিছু বুনো ঘোড়া আছে যাদের পোষ মানানো প্রয়োজন।
সেখানে 30টি প্রাণী ছিল যা একটি প্রাকৃতিক অভয়ারণ্যে ধরা পড়েছিল। খামারি ব্যাখ্যা করলেন, এই ঘোড়াগুলো আগে কখনো মানুষের সংস্পর্শে আসেনি। এগুলো হিংস্র এবং নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমাকে হয়তো এগুলো মেরে ফেলতে হতো, কিন্তু আমি আপনার কাজের কথা শুনেছি। আপনি কি মনে করেন কিছু করতে পারবেন? নাসের মুনিরা এবং হাজী ইব্রাহিমের দিকে তাকালেন এবং দ্বিধাহীনভাবে বললেন, আমরা পারব। এটি ছিল এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 30টি বুনো ঘোড়া, যাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব, ভয় এবং ট্রমা ছিল। মুনিরা অক্লান্ত পরিশ্রম করল। সে ভোর 5টায় ঘুম থেকে উঠত, স্কুলের আগে খামারে যেত, ক্লাসের পর ফিরে আসত এবং সূর্যাস্ত পর্যন্ত থাকত। হাজী ইব্রাহিম তাকে সাহায্য করতেন, কিন্তু এটি স্পষ্ট ছিল যে মুনিরার একটি বিশেষ প্রতিভা আছে। ঘোড়ারা তার ডাকে এক অনন্য উপায়ে সাড়া দিত, যেন সে তাদের ভাষায় কথা বলছে, যেন সে ঠিক বুঝতে পারছে তাদের কি প্রয়োজন। 3 মাসের মধ্যে 30টি ঘোড়াই পোষ মেনে গেল। তাদের দমন করা হয়নি, বরং বশ করা হয়েছিল। সেখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, তারা মানুষকে ভয় পেত না, তারা বিশ্বাস করত। নাসের প্রতিটি ঘোড়া খুব ভালো দামে বিক্রি করলেন, কারণ তারা ছিল সুপ্রশিক্ষিত, সুস্থ এবং ভারসাম্যপূর্ণ। এই অতিরিক্ত টাকা সারা ঋণ পরিশোধে সাহায্য করল এবং 6 মাসের কঠোর পরিশ্রমের পর নাসের সব পাওনা মিটিয়ে দিতে সক্ষম হলেন। ঘোড়ার খামারটি এখন পুরোপুরি তার মালিকানায়, প্রাক্তন স্ত্রী থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত এবং বড় হওয়ার জন্য স্বাধীন। নতুন সমস্যা ও প্রশিক্ষক স্কুল। কিন্তু সাফল্যের সাথে নতুন সমস্যাও এলো। অন্যান্য খামারিরা খামারের সেবা নেওয়ার জন্য চুক্তি করতে যোগাযোগ শুরু করলেন। মুনিরা এবং ইব্রাহিম যতটা সামলাতে পারেন তার চেয়েও বেশি কাজ আসতে লাগল। খালেদ বললেন, আমাদের বড় হওয়া প্রয়োজন, আরও প্রশিক্ষক নিয়োগ করতে হবে। মুনিরা যোগ করল, কিন্তু যে কেউ হলে হবে না, তারা এমন লোক হতে হবে যারা আমাদের পদ্ধতি বোঝে, যারা ঘোড়াকে দমন করার চেষ্টা করবে না, বরং তাদের সাথে সংযোগ স্থাপন করবে। নাসের রাজি হলেন। তারা বিজ্ঞাপন দিলেন এবং ডজন ডজন প্রার্থীর সাক্ষাৎকার নিলেন। তাদের অধিকাংশই এই ধারণাটি বুঝতে পারল না। তারা আধিপত্য বিস্তার, কে বস তা দেখানো এবং আক্রমণাত্মক কৌশলের কথা বলছিল। হাজী ফাতিমা তখন ভিন্ন কিছু প্রস্তাব করলেন। খামারে এক সফরের সময় তিনি বললেন, তোমরা নিজেরাই কেন প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছ না? খারাপ অভ্যেসওয়ালা অভিজ্ঞ লোক নিয়োগ না দিয়ে নতুন যুবকদের নিয়োগ দাও এবং তাদের সঠিক পদ্ধতি শেখাও। আইডিয়াটি সহজ কিন্তু চমৎকার ছিল। নাসের একটি ঘোড়া প্রশিক্ষণ স্কুল খুললেন। এটি সবার জন্য ছিল না, এটি ছিল বিশেষায়িত, যেখানে আধিপত্যের বদলে যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হতো। মুনিরা এবং ইব্রাহিম ছিলেন প্রধান প্রশিক্ষক। প্রথম ব্যাচে 12 জন ছাত্র ছিল, 15 থেকে 20 বছর বয়সী যুবক, যাদের সবার ঘোড়ার প্রতি আবেগ ছিল এবং শেখার আগ্রহ ছিল। পরের 6 মাসে তারা পুরোপুরি বদলে গেল। তারা শুধু কৌশল নয়, দর্শনও শিখল। ঘোড়াদের যন্ত্র হিসাবে না দেখে সঙ্গী হিসাবে দেখতে শিখল। আর এটি কাজ করল। প্রথম ব্যাচ যখন পাশ করে বের হলো, সবাই চাকরি পেল। কেউ এই অঞ্চলের খামারে, কেউ দূরে, কিন্তু সবাই তাদের সাথে সেই শিক্ষা নিয়ে গেল যে ঘোড়াদের সাথে কাজ করার একটি উন্নত উপায় আছে। স্কুলটি বড় হতে লাগল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যাচ। নাসেরকে নতুন আবাসন, শ্রেণীকক্ষ এবং প্রশিক্ষণ চত্বর তৈরি করতে হল। খামারটি প্রদেশের সবচেয়ে বড় ঘোড়া প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হল। মুনিরা, যার বয়স এখন 15 বছর, সে প্রায় কিংবদন্তিতে পরিণত হল। মানুষ দূর দূরান্ত থেকে তাকে কাজ করতে দেখতে আসত। সে এই মনোযোগ পছন্দ করত না, বরং প্রাণীদের ওপর মনোযোগ দিতেই পছন্দ করত। কিন্তু সে আদর্শ হওয়ার গুরুত্ব বুঝতে পেরেছিল। ইব্রাহিম 73 বছর বয়সে আগের চেয়েও বেশি প্রাণবন্ত ছিলেন। তিনি বলতেন যে যুবকদের শেখানোই তার যৌবনের উৎস, এবং প্রতিটি নতুন ছাত্র মানে একটি ঘোড়াকে দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার সুযোগ। হাজী ফাতিমা খামারে স্থায়ীভাবে থাকতে শুরু করলেন। নাসের সেই এলাকাতেই তার জন্য একটি ছোট বাড়ি বানিয়ে দিলেন, যাতে তিনি তার নাতনি এবং ঘোড়াদের কাছাকাছি থাকতে পারেন। তিনি বাগানের যত্ন নিতেন, ছাত্রদের জন্য রান্না করতেন এবং ঘোড়া ও সেই কালো ঘোড়াটি সম্পর্কে পুরনো গল্প শোনাতেন। ঘোড়াটি তার দিনগুলো শান্তিতে কাটাচ্ছিল। তাকে কোনো চ্যালেঞ্জ বা প্রতিযোগিতায় ব্যবহার করা হতো না। সে ছিল কেবল সবার প্রিয়। মুনিরা প্রতি শনিবার সকালে তার ওপর চড়ত এবং তারা একসাথে মাঠের ওপর দিয়ে দৌড়াত, যেন তারা দুজনে এক হয়ে গেছে। উত্তরাধিকার দাবি ও আইনি লড়াই। কিন্তু জীবনের জোয়ার ভাটা আছে, আর যখন মনে হচ্ছিল সব কিছু নিখুঁত, তখনই নতুন এক ঝড় এলো। সেটি ছিল এক মঙ্গলবার দুপুর, যখন একজন লোক খামারে এলো।
সে দামি স্যুট এবং চশমা পরা ছিল। হাতে ছিল নথিপত্র ভর্তি একটি চামড়ার ব্যাগ। সে নিজের পরিচয় দিল ডক্টর মাজেদ হিসেবে, প্রাণী মালিকানা সংক্রান্ত মামলার একজন বিশেষজ্ঞ উকিল। সে ব্যাগটি খুলতে খুলতে বলল, আমি এখানে আমার মক্কেলের প্রতিনিধি হিসেবে এসেছি। তিনি দাবি করছেন যে আপনাদের এখানে থাকা এই কালো ঘোড়াটির বৈধ মালিক তিনি। নাসেরের পেটের ভেতর অস্বস্তি অনুভব হল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন মক্কেল? মাজেদ উত্তর দিল, এখন পরিচয় না জানানোই ভালো, তবে আমার কাছে নথি আছে যা প্রমাণ করে যে 3 বছর আগে এই ঘোড়াটি অবৈধভাবে বিক্রি করা হয়েছিল এবং আমার মক্কেল এটি ফেরত চান। নাসের বললেন, এটি হাস্যকর। আমি এই ঘোড়াটি আইনত কিনেছি, আমার কাছে সব কাগজপত্র আছে। ডাক্তার মাজেদ একটি শীতল হাসি দিয়ে বললেন, কাগজপত্র চ্যালেঞ্জ করা যায়। দেখুন, যে খামারি আপনার কাছে ঘোড়াটি বিক্রি করেছিল তার এটি বিক্রির অধিকার ছিল না। ঘোড়াটি অন্য একজনের মালিকানাধীন ছিল, যে বিক্রির অনুমতি দেয়নি। নাসের নথিপত্রগুলো পড়লেন। সেগুলো ছিল জটিল এবং আইনি পরিভাষায় পূর্ণ, কিন্তু বার্তাটি ছিল পরিষ্কার। কেউ একজন ঘোড়াটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। নাসের জিজ্ঞাসা করলেন, আপনার মক্কেল কে? উত্তর এলো, আসল খামারির ছেলে। সে দাবি করছে তার বাবা তার অনুমতি ছাড়াই এটি বিক্রি করেছেন, পরিবারের সম্পত্তি হিসেবে। যেহেতু তার বাবা গত বছর মারা গেছেন, সেই এখন বৈধ উত্তরাধিকারী। নাসের রাগে ফেটে পড়লেন। আবার আক্রান্ত হওয়ায় এবং একই জিনিসের জন্য দ্বিতীয়বার লড়াই করতে হওয়ায় তিনি ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, এটি আদালতেই শেষ হবে, আমি এত সহজে ঘোড়াটি দেব না। ডক্টর মাজেদ নথিগুলো গুছিয়ে নিয়ে বললেন, আমি এই উত্তরেরই আশা করেছিলাম, আমাদের আদালতেই দেখা হবে। মুনিরা যখন জানল যে তারা ঘোড়াটি নিয়ে যেতে চায়, সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, ওরা এটা করতে পারে না, ঘোড়াটি আমাদের। নাসের বললেন, আইনত ঘোড়াটি এখনও আমার নামেই নিবন্ধিত, আর এটাই তারা চ্যালেঞ্জ করছে। তারা দাবি করছে আমার কাছে করা বিক্রিটি অবৈধ ছিল। মুনিরা বলল, কিন্তু আমাদের তো কিছু একটা করার থাকতে হবে। নাসের তার উকিল ডক্টর ফাহাদকে ফোন করে পরিস্থিতি জানালেন। উকিল নথিপত্র বিশ্লেষণ করে খারাপ খবর দিলেন। তাদের একটি মামলা আছে। আমি স্বীকার করছি এটি খুব জোরালো নয়, তবে পয়েন্ট আছে। তারা যদি প্রমাণ করতে পারে যে খামারি তার ছেলের অনুমতি নেয়নি এবং ছেলেটি তখন আইনত অংশীদার ছিল, তবে বিক্রি বাতিল হতে পারে। নাসের বললেন, আমি এখন কি করব? ফাহাদ বললেন, আমরা লড়ব, কিন্তু নাসের, আমাকে তোমার সাথে সৎ হতে হবে। এতে অনেক অনেক টাকা খরচ হবে এবং বছরের পর বছর সময় লেগে যেতে পারে। তদন্ত ও মুনিরার আত্মত্যাগ। প্রিয় শ্রোতা, আপনি যদি গল্পটি উপভোগ করেন তবে লাইক দিতে ভুলবেন না এবং বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি আমাদের অনেক সাহায্য করে। এবার গল্পে ফিরে যাই। নাসের সারা রাত জেগে ভাবলেন, তিনি ঘোড়াটিকে হারাতে পারেন না। এত সবকিছুর পর নয়, মুনিরার সাথে এর বন্ধন দেখার পর নয়। যে জিনিসটি তার পরিবার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার পর এটি হারানো সম্ভব নয়। পরের দিন তিনি খালেদকে তদন্ত করতে বললেন, এই খামারির ছেলেটি কে এবং কেন সে 3 বছর পর এখন হাজির হয়েছে। 1 সপ্তাহ পর উত্তর এলো এবং তা ছিল উদ্বেগজনক। খালেদ জানালেন, তার নাম তারেক আল সাইদ, বয়স 40 বছর, রিয়াদে থাকে। সে একজন রিয়েল এস্টেট ব্রোকার এবং বর্তমানে সে দেউলিয়া। ব্যাংক এবং সরবরাহকারীদের কাছে তার প্রচুর ঋণ আছে। নাসের সিদ্ধান্ত নিলেন, তার মানে কারণটা হলো টাকা। সে ঘোড়াটি চায় না, সম্ভবত সে এটি বিক্রি করতে চায়। ঘোড়াটির ইতিহাস এবং চ্যালেঞ্জগুলোর কারণে এর প্রচার এখন অনেক বেশি। নাসের বুঝতে পারলেন যে চ্যালেঞ্জগুলো খামারটিকে বাঁচানোর জন্য করা হয়েছিল, সেগুলোই এখন অনাকাঙ্ক্ষিত মনোযোগ আকর্ষণ করছে। তারেক ঘোড়াটির মূল্য বুঝতে পেরেছে এবং এটি দাবি করার সিদ্ধান্ত নিয়েছে। নাসের বললেন, আমাদের প্রমাণ করতে হবে যে বিক্রিটি আইনত ছিল এবং খামারির বিক্রির পূর্ণ অধিকার ছিল। খালেদ অনুসন্ধান শুরু করলেন। তিনি কাসিম প্রদেশে গেলেন, যেখানে খামারি থাকতেন। তিনি প্রতিবেশী, কর্মচারী এবং পশু চিকিৎসকদের সাথে কথা বললেন এবং একটি মজার তথ্য আবিষ্কার করলেন। হাজি রশিদ 20 বছর আগে তার স্ত্রীর সাথে আলাদা হয়ে গিয়েছিলেন। বিচ্ছেদের সময় স্ত্রী ঘর এবং অর্ধেক টাকা পেয়েছিলেন, আর হাজি রশিদ খামার এবং ঘোড়াগুলো পেয়েছিলেন। সেখানে নথি ছিল যা এটি প্রমাণ করে, একটি আনুষ্ঠানিক ডিভোর্স পেপার যেখানে সম্পত্তির ভাগ নির্ধারণ করা ছিল। তারেক প্রথম পক্ষের সন্তান ছিল, কিন্তু বিচ্ছেদের সময় সে বড় হয়ে গিয়েছিল এবং তার নিজস্ব জীবন ছিল। বাবার সম্পত্তিতে তার কোনো অধিকার ছিল না। খালেদ ব্যাখ্যা করলেন, এটি প্রমাণ করে যে হাজি রশিদই একমাত্র ঘোড়াগুলির মালিক ছিলেন এবং তার বিক্রির পূর্ণ অধিকার ছিল।
নাসের বড় স্বস্তি অনুভব করলেন। তিনি নথিগুলো ডক্টর ফাহাদের কাছে নিয়ে গেলেন। উকিল সেগুলো বিশ্লেষণ করে বললেন, এতে আমরা মামলাটি জিতে যাব, তবে আমাদের এখনও আদালতে যেতে হবে এবং তারেক অন্যান্য কৌশল অবলম্বন করতে পারে। নাসের জিজ্ঞাসা করলেন, কেমন কৌশল? ফাহাদ বললেন, দাবি করতে পারে যে বিক্রির সময় বাবা মানসিকভাবে দুর্বল ছিলেন বা তাকে বাধ্য করা হয়েছিল, অথবা দাম সঠিক ছিল না। অনেক সম্ভাবনা আছে। নাসের দীর্ঘশ্বাস ফেললেন। এটি এমন এক লড়াই যা মাস বা বছর ধরে চলতে পারে এবং সেই সময় পর্যন্ত ঘোড়াটি আইনিভাবে ঝুলে থাকবে। হয়তো আদালত ফয়সালা না হওয়া পর্যন্ত এটি জব্দ করে রাখবে। হাজি ফাতিমাই সেই বুদ্ধিটি দিলেন যা সবকিছু বদলে দিল। তিনি প্রস্তাব করলেন, তোমরা কেন এই তারেকের সাথে সরাসরি কথা বলছো না, কোনো উকিল বা কাগজ ছাড়া স্রেফ মানুষ হিসাবে কথা বলো। নাসের বললেন, সে রাজি হবে না। ফাতিমা বললেন, সে টাকার জন্য এটি করছে, তাই তাকে যা চায় তা দিয়ে দাও। নাসের অবাক হয়ে বললেন, টাকা? তাকে মামলা তুলে নেওয়ার জন্য টাকা দেব? নাসের আইডিয়াটি নিয়ে ভাবলেন, এটি প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু এটি ভুল ছিল। তারেকের কোনো অধিকার নেই, তবে কেন তাকে টাকা দিতে হবে? হাজি ফাতিমা বললেন, কারণ মাঝে মধ্যে আমাদের শান্তির জন্য মূল্য দিতে হয়, আর আইনি লড়াইয়ের খরচ তাকে বিদায় করার জন্য দেওয়া টাকার চেয়েও বেশি হতে পারে। নাসের হিসেব করলেন, উকিল ফি, যাতায়াত, সময়ের অপচয়, এই সব মিলিয়ে খরচ তারেককে টাকা দেওয়ার চেয়েও বেশি হবে। কিন্তু একটি সমস্যা ছিল, নাসেরের কাছে কোনো উদ্বৃত্ত টাকা ছিল না। তিনি সবকিছু খামারের বিস্তার, স্কুল এবং নতুন আস্তাবলে বিনিয়োগ করেছিলেন। তার আর্থিক অবস্থা ভালো থাকলেও হাতে তাৎক্ষণিক নগদ টাকা ছিল না। তখন মুনিরা এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে বলল, আমার কাছে টাকা আছে, সেই টাকা যা আমি চ্যালেঞ্জে জিতেছিলাম। নাসের তৎক্ষণাৎ না করে দিলেন, না মুনিরা, ওটা তোমার ভবিষ্যতের জন্য। মুনিরা খামারের দিকে ইঙ্গিত করে বলল, আমার ভবিষ্যৎ এখানেই, ঘোড়াদের সাথে, আপনার সাথে, হাজি ইব্রাহিমের সাথে এবং বিশেষ করে ওর সাথে। সে কালো ঘোড়াটির দিকে তাকায় যা মাঠে শান্তিতে ঘাস খাচ্ছিল। সে বলল, ও আমার পরিবার, এবং পরিবারকে বাঁচাতে আমরা যা যা প্রয়োজন তাই করি। নাসেরের চোখে জল চলে এলো। সেই মেয়েটি যে 3 বছর আগে তালি দেওয়া কাপড় আর অসম্ভব স্বপ্ন নিয়ে খামারে এসেছিল, সে এখন ঘোড়াটির জন্য তার আর্থিক নিরাপত্তা ত্যাগ করতে প্রস্তুত। নাসের বললেন, আমি তোমাকে এটি করতে দেব না। মুনিরা হাত ভাঁজ করে বলল, আপনি আমাকে বাধা দিতে পারেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। ইব্রাহিম হস্তক্ষেপ করে বললেন, মেয়েটি ঠিকই বলেছে, এটি তার পছন্দ। নাসের সবার দিকে তাকালেন। খালেদ, ইব্রাহিম, হাজি ফাতিমা, মুনিরা সবাই একমত। নাসের হার মেনে বললেন, ঠিক আছে, কিন্তু এক শর্তে, যখনই খামানে টাকা হবে আমি তোমার প্রতিটি পয়সা সুদে ফেরত দেব। মুনিরা হেসে বলল, সুদের প্রয়োজন নেই, আমরা এখন অংশীদার। নাসের মুনিরাকে খামারের 5% মালিকানা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন যখন তার বয়স 18 হবে। এটি খুব বড় না হলেও এটি বোঝাতো যে সে ব্যবসার অংশ, পরিবারের অংশ। নাসের রাজি হয়ে বললেন, আমরা অংশীদার। তারেকের সাথে রফা ও সারার পরিবর্তন। তারা তারেকের সাথে একটি মিটিংয়ের সময় ঠিক করলেন। শহরের একটি সাধারণ ক্যাফেতে মিটিংটি হলো। নাসের সাক্ষী হিসেবে ডক্টর ফাহাদকে নিয়ে এলেন, আর তারেক এলো ডক্টর মাজেদকে নিয়ে। নাসের সরাসরি পয়েন্টে গিয়ে বললেন, মামলা তুলে নেওয়ার জন্য তুমি কত চাও? তারেক এই সোজাসাপটা প্রস্তাবে কিছুটা অবাক হলো। সে একটু ভাবল। নাসের তার চোখে হিসাব করতে দেখলেন। তারেক অবশেষে বলল, 100,000 রিয়াল। এটি নাসেরের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু মুনিরা চ্যালেঞ্জে 5 মিলিয়ন জিতেছিল এবং তার কাছে এখনও 4 মিলিয়নের বেশি সঞ্চিত ছিল, কারণ সে কেবল তার দাদির অস্ত্রোপচারের খরচ ব্যবহার করেছিল। নাসের বললেন 50,000। তারেক পাল্টা প্রস্তাব করল। নাসের বললেন 80,000, 60,000, 70,000 এবং এটি আমার শেষ প্রস্তাব। নাসের ডক্টর ফাহাদের দিকে তাকালেন। তিনি হালকা মাথা নাড়লেন। দীর্ঘ ও ব্যয়বহুল মামলা এড়াতে 70,000 রিয়াল ছিল একটি ন্যায্য মূল্য। চুক্তি হয়ে গেল। নাসের হাত বাড়িয়ে দিলেন, তারেকও হাত মেলাল। ডক্টর মাজেদ সাথে সাথে কাগজ তৈরি করলেন। তারেক একটি ঘোষণায় স্বাক্ষর করল, যেখানে সে ঘোড়াটির ওপর সব দাবি ত্যাগ করছে। বিনিময়ে সে 1 সপ্তাহের মধ্যে 70,000 রিয়াল পাবে। সব কিছু স্বাক্ষর হবার পর নাসেরের কাঁধ থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। হ্যাঁ, ওটা মুনিরার টাকা ছিল, কিন্তু তা বুদ্ধিমত্তার সাথে খরচ করা হয়েছে। ঘোড়াটি এখন নিরাপদ। খামারে ফিরে নাসের মুনিরাকে সব জানালেন। সে তখন আস্তা বলে একটি ছোট ঘোড়াকে প্রশিক্ষণ দিচ্ছিল। নাসের বললেন, 70,000 রিয়াল, এটি অনেক বড় অঙ্ক। মুনিরা বলল, হ্যাঁ, তবে এটি প্রয়োজন ছিল। নাসের বেড়ার ওপর হেলান দিয়ে বললেন, আমি কথা দিচ্ছি আমি এটি ফেরত দেব। মুনিরা বলল, আমি জানি আপনি দেবেন, আমি আপনাকে বিশ্বাস করি। এই বিশ্বাস নাসেরের কাছে অনেক বড় কিছু ছিল। সারা এবং তার কিছু পুরনো কর্মচারীদের সাথে এই বিশ্বাস তিনি হারিয়ে ফেলেছিলেন, এমনকি নিজের ওপর থেকেও, কিন্তু দিন দিন তিনি তা ফিরে পাচ্ছিলেন। পরের মাসগুলো শান্তিতে কাটল। খামারটি সমৃদ্ধ হল, প্রশিক্ষণ স্কুলের জাতীয় সুনাম ছড়িয়ে পড়ল।
পুরো সৌদি আরবে ঘোড়াদের সাথে আচরণের পদ্ধতি বদলে দিচ্ছিল তাদের এই পদ্ধতি। মুনিরার বয়স যখন 16 হল, নাসের খামারে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করলেন। ছাত্র, কর্মচারী সবাই সেখানে ছিল। এমনকি কিছু ঘোড়াকে রঙিন ফিতা দিয়ে সাজানো হয়েছিল। মুনিরা বলল, এত কিছুর প্রয়োজন ছিল না। নাসের বললেন, না, ছিল, তুমি এর যোগ্য। সেই রাতে সবাই চলে যাওয়ার পর নাসের মুনিরাকে অফিসে ডাকলেন। তার কাছে মুনিরাকে দেওয়ার মতো কিছু ছিল। তিনি তাকে একটি খাম দিলেন। মুনিরা সেটি খুলল। ভেতরে কিছু কাগজ ছিল। সেটি ছিল কালো ঘোড়াটির কাগজ, যা আনুষ্ঠানিকভাবে তার মালিকানা মুনিরাকে দিয়ে দেওয়া হয়েছে। মুনিরা অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন 18 বছর হলে দেবেন। নাসের হাসলেন এবং বললেন, আমি সিদ্ধান্ত বদলেছি, 16 বছরই ভালো সময়। নাসের বললেন, এটি সব সময় তোমারই ছিল, কেবল আনুষ্ঠানিক কারণে আমার নামে ছিল। মুনিরা নাসেরকে জড়িয়ে ধরল। নাসেরও তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে এই মেয়েটি তার জীবনে এসেছে। সে অপরিচিত হিসেবে এসেছিল, কিন্তু এখন সে তার নিজের মেয়ের মতো। কিন্তু মহাবিশ্ব আরও চমক জমিয়ে রেখেছিল। 2 মাস পর নাসের একটি অপ্রত্যাশিত ফোন কল পেলেন। হ্যালো নাসের, আমি সারা। নাসেরের হাত থেকে ফোনটি পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। খামারের ভাগ দেওয়ার পর থেকে 2 বছরের বেশি সময় তিনি সারার সাথে কথা বলেননি। নাসের বললেন, সারা, কোনো সমস্যা? সারা বলল, না, আমি শুধু কথা বলতে চেয়েছিলাম। তারা একটি ক্যাফেতে দেখা করলেন। নাসের চিন্তিত ছিলেন যে তিনি হয়তো নতুন কোনো আইনি দাবি নিয়ে এসেছেন, কিন্তু সারাকে অন্যরকম লাগছিল, শান্ত এবং মানবিক। সারা বলল, আমি খামারের খবর দেখেছি, তোমরা যা করছো, স্কুল, নতুন পদ্ধতি, সেগুলো আমাকে মুগ্ধ করেছে। এটি সত্যিই সুন্দর নাসের, তুমি বিশেষ কিছু তৈরি করেছ। নাসের জানতেন না কি উত্তর দেবেন। সারা বলতে থাকলেন, আমি ক্ষমা চাইতেও এসেছি। চ্যালেঞ্জের দিন আমি যেভাবে আচরণ করেছিলাম, সেই মেয়েটির টাকা নিয়েছিলাম, তা ছিল ক্রুশর, এবং আমি সেজন্য অনুতপ্ত। নাসের বললেন, ঠিক আছে সারা, তুমি তা ফেরত দিয়েছ এবং সেটাই বড় কথা। সারা ইতস্তত করে জিজ্ঞাসা করল, আমি কি খামারটি দেখতে আসতে পারি? কোনো সমস্যা করতে নয়, শুধু দেখতে, তুমি কি গড়েছ তা দেখতে। নাসেরের একটি অংশ না বলতে চাইল, কিন্তু অন্য অংশটি, যা ক্ষমা এবং দ্বিতীয় সুযোগ সম্পর্কে শিখেছে, সে বলল, হ্যাঁ, তুমি আসতে পারো। ক্ষমা ও সম্প্রীতির নতুন অধ্যায়। শনিবার দুপুরে সারা আসলেন। তাকে দেখতেও অন্যরকম লাগছিল। সাধারণ পোশাক, দামি হিল বা অতিরিক্ত মেকআপ নেই। নাসের তাকে পুরো খামার ঘুরিয়ে দেখালেন। নতুন আস্তবল, স্কুল, আবাসন। তিনি মুনিরা, ইব্রাহিম এবং হাজি ফাতিমার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। সারা সবার সাথে নম্রভাবে কথা বললেন। যখন তিনি কালো ঘোড়াটিকে দেখলেন, তিনি থমকে দাঁড়ালেন। তিনি বললেন, এটিই কি সেই চ্যালেঞ্জের ঘোড়াটি? নাসের বললেন, হ্যাঁ। সারা বলল, এটি কি অনেক শান্ত লাগছে? মুনিরা বলল, ওর সাথে ভালোবাসার আচরণ করা হয়, এটাই পার্থক্য। সারা মেয়েটির দিকে তাকালেন এবং নাসের তার চোখে প্রশংসা এবং সামান্য হিংসে দেখলেন। তবে তা খারাপ হিংসে নয়, বরং এমন একজনের আক্ষেপ যে নিজেও এরকম সংযোগ চেয়েছিল। সারা জিজ্ঞাসা করলেন, আমি কি ওকে স্পর্শ করতে পারি? মুনিরা মাথা নাড়ল। সারা ধীরে ধীরে এগিয়ে গেলেন। ঘোড়াটি তাকে দেখল, মূল্যায়ন করল এবং তারপর তাকে তার ঘাড় স্পর্শ করতে দিল। সারা ফিসফিস করে বললেন, এটি অসাধারণ। নাসের পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, ও আমাদের অনেক কিছু শিখিয়েছে, এমনকি আমাকেও। সারা নাসেরের দিকে তাকিয়ে বললেন, আমাকে ও শিখিয়েছে যে আমি ভুল ছিলাম। ঘোড়ার খামার তোমার শত্রু ছিল না, ছিল তোমার ভালোবাসা। আমার তা মেনে নেওয়া উচিত ছিল। নাসের বললেন, সারা বলল, না, আমাকে শেষ করতে দাও। আমি বছরের পর বছর তোমার ওপর রেগেছিলাম, খামারের ওপর রেগেছিলাম, কিন্তু এই সব দেখে আমি বুঝতে পারছি যে তুমি আমাদের 2 জনের চেয়েও বড় কিছু তৈরি করেছ। তাদের মধ্যে নীরবতা নেমে এলো। ঘোড়াটি মাথা নাড়ল, যেন সে কথাটির সাথে একমত। নাসের জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো জীবনে? সারা হাসলেন, হ্যাঁ, আমি একজনের সাথে দেখা করেছি, একজন শিক্ষক, তিনি খুব ভালো মানুষ। আমরা ধীরে এগোচ্ছি। নাসের বললেন, আমি তোমার জন্য খুশি। সারা বললেন, আর তুমি? নাসের বললেন, আমি বহু বছর পর সত্যিই সুখী। সারা বললেন, আমিও তোমার জন্য খুশি। তিনি নাসেরের হাত স্পর্শ করলেন এবং বললেন, ধন্যবাদ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য এবং আমাকে ঘৃণা না করার জন্য। নাসের বললেন, আমি তোমাকে ঘৃণা করিনি, আমি শুধু ব্যথিত ছিলাম। সারা বললেন, আমি জানি এবং সেই কষ্টের জন্য আমি দুঃখিত। সারা সেই বিকেলে চলে গেলেন, কিন্তু তিনি আবার ফিরে আসতেন। মাসে একবার হলেও তার এই সফরগুলো ছিল বন্ধুত্বপূর্ণ। তিনি এবং নাসের এমন কিছুতে পরিণত হলেন যা তারা আগে কল্পনাও করেননি, বন্ধু। 3 বছর পর নাসেরকে আবার খামার বড় করতে হলো। মুনিরার বয়স এখন 17 এবং সে খামারের তারকা।
সে 3টি ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেল। বিশ্ববিদ্যালয়গুলো তাকে পশু চিকিৎসা পড়ার জন্য স্কলারশিপ অফার করল, কিন্তু মুনিরা খামার ছেড়ে যেতে চাইছিল না। সে নাসেরকে বলল, খামারই আমার ঘর, আমি জানি না আমি এটা ছেড়ে যেতে পারবো কিনা। নাসের বললেন, তোমাকে বেছে নিতে হবে না, আমাদের এই অঞ্চলেই বিশ্ববিদ্যালয় আছে, তুমি পড়াশোনা করতে পারবে এবং সপ্তাহান্তে কাজও করতে পারবে। মুনিরার 18 বছর হওয়ার কাছাকাছি সময়ে নাসের জিজ্ঞাসা করলেন, আইনত এখন তুমি যা চাও তাই করতে পারো, তুমি চাইলে ঘোড়াটি নিয়ে চলে যেতে পারো, তোমার মালিকানা বিক্রি করতে পারো, তুমি কি তাই করবে? মুনিরা অবাক হয়ে বলল, আপনি কি সত্যিই মনে করেন আমি তা করব? নাসের বললেন, আমি জানি না, তোমার কাছে এখন অপশান আছে, টাকা আছে। মুনিরা চারপাশে দেখল। সে বলল, আমি আটকে নেই, আমি ঠিক সেখানেই আছি যেখানে থাকতে চাই। সে নাসেরের দিকে ফিরে বলল, আপনি, হাজি ইব্রাহিম, আমার দাদি, খালেদ, এমনকি সারাও এখন আমার পরিবার, আমি কেন চলে যাব? নাসেরের চোখে জল এলো। তিনি বললেন, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তোমার কাছে অপশান আছে। মুনিরা বলল, আমি জানি, আর আমার পছন্দ হলো এখানেই থাকা। বিদায় ও শেষ উত্তরাধিকার। মাসের পর মাস দ্রুত কাটল। মুনিরা পশু চিকিৎসা বিভাগে ভর্তি হল। ইব্রাহিম 75 বছরে পা দিলেন। তার জন্য বিশাল পার্টির আয়োজন করা হলো, যেখানে 100 জনেরও বেশি পুরনো ছাত্র যোগ দিল। ইব্রাহিম খুশিতে কাঁদলেন, কারণ তিনি তার কাজের প্রভাব দেখে যেতে পারলেন। হাজি ফাতিমার বয়স 82 হয়েছিল এবং তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও বাগানের যত্ন নেওয়া এবং রান্নার কাজে জেদ ধরতেন। তিনি মুনিরাকে একদিন বললেন, আমি খুব ভালো জীবন কাটিয়েছি, চড়াই উতরাই ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি সার্থক। মুনিরা বলল, দাদি এসব বলবেন না, আপনি আরও অনেক বছর আমাদের সাথে থাকবেন। ফাতিমা বললেন, হ্যাঁ থাকব, তবে যখন আমার সময় আসবে তখন আমি চাই তুমি জানো যে আমি সুখী, তুমি আমার সাথে আছো, আমি ঘোড়াটিকে পরিবারে ফিরতে দেখেছি, এতেই আমি সুখী। মুনিরা তার দাদিকে জড়িয়ে ধরল। সে তার দাদিকে হারাতে চাইছিল না। কিন্তু হাজি ফাতিমা কি বলেছিলেন, জীবন তার নিজের গতিতে চলে। বসন্তের এক সকালে হাজি ফাতিমা আর ঘুম থেকে উঠলেন না। তিনি ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চিকিৎসকরা জানালেন হৃদযন্ত্রে বন্ধ হয়ে গিয়েছিল। মুনিরা শোকে ভেঙে পড়ল। নাসের এবং ইব্রাহিম তাকে সব ধরনের সমর্থন দিলেন। খামারের সেই প্রিয় গাছের নিচে দাদির জানাজা হলো, যেখানে 200-র বেশি মানুষ উপস্থিত ছিল। যখন মুনিরার কথা বলার সময় এলো, সে প্রথমে নির্বাক ছিল, কিন্তু তারপর পাশে দাঁড়িয়ে থাকা কালো ঘোড়াটির দিকে তাকিয়ে সে তার কণ্ঠস্বর খুঁজে পেল। সে বলল, আমার দাদি শিখিয়েছেন ভালোবাসা কোনো কথা নয়, বরং এটি এমন এক কাজ যা আমরা করি। সে বলতে লাগল, তার কাছে দামি উপহার দেওয়ার টাকা ছিল না, কিন্তু তার কাছে ছিল অগাধ ভালোবাসা, যা তিনি প্রতিদিন আমাকে দিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন সাধারণ জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজতে, যেমন মুক্তভাবে দৌড়ানো একটি ঘোড়া বা সূর্যাস্ত। তিনি শিখিয়েছেন জীবনে আমরা যাই হারাই না কেন, আমাদের সব সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকে। সে নাসের এবং ইব্রাহিমের দিকে তাকালো। সে বলল, তিনিই ছিলেন সেদিন আমার এখানে আসার কারণ, চ্যালেঞ্জ গ্রহণ করার কারণ। তার মাধ্যমেই আমি কেবল তাকে বাঁচানোর টাকা পাইনি, আমি একটি পরিবার পেয়েছি, একটি পরিবার যা বেঁচে থাকবে যদিও তিনি এখন আর শারীরিকভাবে নেই। উপস্থিত সবাই নিস্তব্ধ ছিল, অনেকেই কাঁদছিলেন। নাসের এগিয়ে গিয়ে মুনিরার কাঁধে হাত দিলেন। মুনিরা শেষ কথাটি বলল, ধন্যবাদ দাদি, প্রতিটি শিক্ষা, প্রতিটি হাসি এবং প্রতিটি মুহূর্তের জন্য। আপনি সব সময় এখানে বেঁচে থাকবেন। সে তার বুকে হাত রাখল। শোকাতুর দিনগুলি ও কালো ঘোড়ার সান্নিধ্য। এখানে তিনি ঘোড়ার খামারের দিকে ইঙ্গিত করলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার পর মুনিরা শান্ত কয়েক সপ্তাহ অতিবাহিত করলেন। তিনি ক্লাসে যেতেন, ঘোড়ার খামারে ফিরে আসতেন এবং ঘোড়াদের সাথে কাজ করতেন। কিন্তু তার ভেতরে একটি দুঃখ তখনও রয়ে গিয়েছিল। সেই কালো ঘোড়াটিই তাকে সাহায্য করেছিল। প্রতিটি সকালে যখন তিনি আস্তাবলে প্রবেশ করতেন, ঘোড়াটি তার কাছে আসত, পিঠে চড়ানোর জন্য নয়, বরং কেবল কাছে থাকার জন্য, যেন সে মুনিরার কষ্ট বুঝতে পারছিল এবং তাকে সান্ত্বনা দিতে চাইছিল। সে সব জানে। ইব্রাহিম নাসেরকে বললেন, প্রাণীরা এই বিষয়গুলো অনুভব করতে পারে, আমি জানি, এবং আমি এখনও তাদের মধ্যকার এই বন্ধন দেখে মুগ্ধ। এটি বিরল, সম্ভবত অনন্য। ইব্রাহিম মুনিরা এবং ঘোড়াটির দিকে তাকালেন। আমরা এখানে প্রতিদিন ভালো বন্ধন দেখি, কিন্তু এই বন্ধনটি বিশেষ, যেন তারা একই আত্মার দুটি অংশ। নাসের একমত হলেন এবং এটিই তাকে একটি নতুন বুদ্ধি দিল। যখন 2 মাস পর মুনিরার বয়স 18 বছর পূর্ণ হবে, তখন তিনি বিশেষ কিছু করতে চাইলেন।
এমন কিছু যা শুধু মুনিরাকেই নয় বরং হাজ্জা ফাতেমা এবং ঘোড়াটিকেও সম্মান প্রদর্শন করবে। তিনি পরিকল্পনা শুরু করলেন। তিনি খালিদ, ইব্রাহিম এমনকি সারার সাথেও কথা বললেন। সবাই এই ধারণাটি পছন্দ করল এবং সাহায্যের হাত বাড়িয়ে দিল। মুনিরার জন্মদিন ও ব্রোঞ্জ মূর্তির উন্মোচন। মুনিরার জন্মদিনের দিন ঘোড়ার খামারটি রঙিন ফিতা দিয়ে সাজানো হয়েছিল। টেবিলগুলোতে খাবার সাজানো ছিল এবং একটি ছোট মিউজিক্যাল ব্যান্ড লাইভ গান বাজাচ্ছিল। এটি একটি উদযাপন ছিল, তবে সাধারণ কোনো উদযাপন নয়। সকালে মুনিরা পৌঁছালে নাসের তাকে ডেকে বললেন, এসো। তিনি তাকে প্রধান আস্তাবলে নিয়ে গেলেন। সেখানে সবাই উপস্থিত ছিল, শিক্ষার্থী, কর্মচারী, এমনকি সেই সব প্রাক্তন শিক্ষার্থীও যারা বিদেশ থেকে ফিরে এসেছিল। কি হচ্ছে? মুনিরা জিজ্ঞেস করলেন। নাসের হাসলেন এবং বললেন, দেখতে পাবে। আস্তাবলের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা কিছু একটা ছিল। নাসের ইশারা করতেই খালিদ কাপড়টি সরিয়ে ফেললেন। এটি ছিল একটি ব্রোঞ্জ মূর্তি। সেখানে হাজ্জা ফাতেমা একটি বেঞ্চে বসে হাসছেন এবং পাশে কালো ঘোড়াটির একটি মূর্তি। মুনিরা তার মুখ হাত দিয়ে ঢাকলেন এবং কাঁদতে শুরু করলেন। তিনি শুধু বলতে পারলেন, এটি চমৎকার। নাসের হামদান তার কাঁধে হাত রেখে বললেন, যাতে তুমি কখনো ভুলে না যাও, যাতে আমাদের কেউ ভুলে না যায়। এই সব কিছুর অস্তিত্বের কারণ ছিলেন হাজ্জা ফাতেমা। তিনি যদি বহু বছর আগে এই ঘোড়াটিকে লালন পালন না করতেন, যদি তিনি তোমাকে এত ভালোবাসা দিয়ে বড় না করতেন, তবে এর কিছুই আজ থাকত না। মুনিরা নাসেরকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে লাগলেন। কিন্তু এগুলো ছিল আনন্দের অশ্রু, কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু। খামারের মালিকানা ও ভবিষ্যতের উত্তরাধিকার নাসের শান্ত হলে বললেন, আরও কিছু আছে। তিনি পকেট থেকে একটি খাম বের করে তার হাতে দিলেন। মুনিরা কাঁপানো হাতে সেটি খুললেন। ভেতরে অনেক কাগজপত্র ছিল। মুনিরা বলতে শুরু করলেন, এটি কি? নাসের কথাটি শেষ করে বললেন, ঘোড়ার খামারের 20%। তুমি এখন আর কেবল রূপক অংশীদার নাও, তুমি এখন একজন প্রকৃত অংশীদার এবং এই সব কিছুর 1/5 মালিক। মুনিরা আস্তাবল, স্কুল এবং মাঠগুলোর দিকে তাকিয়ে দেখলেন। এই সব কিছুর 20% এখন তার। আমি জানি না কি বলবো। নাসের হেসে বললেন, কিছু বলার দরকার নেই, তুমি এটার যোগ্য, বরং তুমি আরও বেশি কিছুর যোগ্য। আর যখন আমি অবসরে যাব, যদি তুমি চাও, এই খামারটি তোমারই হবে। নাসের এখন নয়, বহু বছর পর। তবে আমি চাই তুমি জানো যে এটাই পরিকল্পনা। তুমিই আমার উত্তরাধিকারী, তুমি এই জায়গার ভবিষ্যৎ। উপস্থিত সবাই উল্লাস করে উঠল। কেউ কেউ অভিনন্দন জানালো, আবার কেউ আবেগে কেঁদে ফেলল। এটি ছিল একটি বিশেষ মুহূর্ত, যা সবার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। সেই রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই চলে গেলে মুনিরা মূর্তির কাছে গেলেন এবং তার দাদির ব্রোঞ্জ মূর্তির পাশে মাটিতে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি ফিসফিস করে বললেন, আমরা সফল হয়েছি দাদি। আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা আমরা পূরণ করেছি। ঘোড়াটি পরিবারে ফিরে এসেছে এবং পরিবারটি এখন সুখী। কালো ঘোড়াটি কাছে এসে মুনিরার পাশে মাটিতে শুয়ে পড়ল, যা সে আগে কখনো কারো সাথে করেনি। মুনিরা তার গায়ের উষ্ণতা এবং শ্বাসপ্রশ্বাসের ছন্দ অনুভব করে তার ওপর হেলান দিলেন। তিনি ঘোড়াটিকে বললেন, আমি তোমাকে ভালোবাসি এবং আমি সারা জীবন তোমার যত্ন নেব, আমি কথা দিচ্ছি। ঘোড়াটি মৃদু আওয়াজ করল, যেন সে উত্তর দিচ্ছে এবং কথাটি বুঝতে পেরেছে। অতীতের স্মৃতি ও অর্জিত সাফল্য। মুনিরা সেখানে ঘোড়াটির সাথে তারার নিচে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলেন এবং গত কয়েক বছরে যা ঘটেছে তা ভাবলেন। কিভাবে একজন তালিমারা কাপড় পরা দরিদ্র মেয়ে জেলার অন্যতম বড় ঘোড়ার খামারের অংশীদার হয়ে উঠল, কিভাবে একটি বুনো ঘোড়া তার সেরা বন্ধু হয়ে উঠল এবং কিভাবে একদল অচেনা মানুষ তার পরিবার হয়ে উঠল। জীবন অদ্ভুত এবং অনেক বাঁকানো পথে পূর্ণ, তবে এটি সৌন্দর্যও ভরপুর। মুনিরা প্রতিটি মুহূর্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অর্জনের জন্য কৃতজ্ঞ ছিলেন। বছর পার হয়ে গেল। মুনিরা 22 বছর বয়সে কৃতিত্বের সাথে ভেটেরিনারি মেডিসিন থেকে স্নাতক সম্পন্ন করলেন। তিনি ইতোমধ্যে রাজ্যের অন্যতম সেরা ঘোড়া প্রশিক্ষক হিসেবে গণ্য হতে শুরু করেন। ঘোড়ার খামারটি 50 হেক্টর জমিতে বিস্তৃত হয় এবং সেখানে 100টিরও বেশি ঘোড়া এবং বছরে 300 জন শিক্ষার্থী থাকত। ইব্রাহিম তার শিক্ষকতা চালিয়ে যান। এখন তার বয়স 80 বছর।
তিনি আগের চেয়ে ধীর এবং ক্লান্ত, কিন্তু এখনও তার মাঝে আবেগ অটুট। তিনি বলতেন তিনি একটি ঘোড়ার পিঠেই মারা যাবেন, এবং সবাই তা বিশ্বাস করত। নাসের ৭০ বছর বয়সে কাজের গতি কমিয়ে দিলেন। তিনি মুনিরার উপর আরও বেশি দায়িত্ব ছেড়ে দিলেন এবং প্রশিক্ষণ পদ্ধতিগুলোকে আরও পেশাদার করার দিকে মনোনিবেশ করলেন। তিনি ঘোড়াদের সাথে যোগাযোগ নিয়ে একটি বই লিখলেন, যা আন্তর্জাতিকভাবে একটি রেফারেন্স হিসেবে গণ্য হল। কালো ঘোড়াটির বয়স তখন ২৪ বছর। একটি ঘোড়ার জন্য এটি মধ্য বয়স বা তার বেশি, তবে সে ভালোবাসা ও যত্নে পূর্ণ একটি জীবন কাটিয়েছে। মুনিরা মাঝে মাঝে তার পিঠে চড়তেন, তবে তা ছিল কেবল হালকা ভ্রমণের জন্য। নতুন প্রাণের আগমন ও আশার জন্ম। একদিন সকালে ঘোড়াটি আরও একটি চমক দেখাল। মুনিরা যখন আস্তাবলে ছিলেন, তিনি লক্ষ্য করলেন ঘোড়াটি একটু অস্থির হয়ে ইদিক ওদিক হাঁটছে এবং অদ্ভুতভাবে আওয়াজ করছে, যা তিনি আগে শোনেননি। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি তাকে অনুসরণ করে আস্তাবলের এক কোণে গেলেন এবং সেখানে দেখলেন যে একটি ঘোটকি, যেটি ২ সপ্তাহ আগে খামারে এসেছিল, সে বাচ্চা প্রসব করছে। মুনিরা চিৎকার করে বললেন, খালিদ, দ্রুত ডাক্তারকে ডাকো। কিন্তু প্রসব খুব দ্রুত ছিল। ডাক্তার আসার আগেই বাচ্চাটির জন্ম হল। এটি ছিল সম্পূর্ণ কালো রঙের একটি পুরুষ ঘোড়া, ঠিক তার বাবার মতো। হ্যাঁ, কালো ঘোড়াটিই ছিল তার বাবা। কেউ জানত না যে তারা খামারে আসার আগে থেকেই পরিচিত ছিল। খালিদ বললেন, এটি অসম্ভব। মালিক বলেছিলেন ঘোটকিটি আগে থেকেই গর্ভবতী ছিল। মুনিরা বাচ্চাটির দিকে তাকিয়ে বললেন, হয়তো তিনি মিথ্যা বলেছিলেন অথবা ভুল তথ্য দিয়েছিলেন, কিন্তু দেখো, এর বাম কানের পেছনে ঠিক একই চিহ্ন রয়েছে। এটি ছিল একটি ছোট জেনেটিক চিহ্ন, যা বংশ পরম্পরায় চলে আসছিল। হাজ্জা ফাতেমার পরিবারের চিহ্ন। এটি প্রমাণ করছিল যে এই বাচ্চা ঘোড়াটি বিশেষ। ইব্রাহিম সেখানে এসে বললেন, এটি একটি সংকেত। এই চক্রটি যে চলছে এবং গল্পটি যে এখনও শেষ হয়নি, এটি তারই ইঙ্গিত। মুনিরা বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। সেটি ছিল খুব ছোট এবং নাজুক, কিন্তু তার চোখগুলো ছিল খুব বুদ্ধিদীপ্ত। মুনিরা সিদ্ধান্ত নিলেন, আমি এর নাম রাখব আশা, কারণ এটিই তার পরিচয়। কঠিন পরিস্থিতি থেকেও যে ভালো কিছু আসতে পারে, এটি তার আশা। ভেঙে যাওয়া পরিবার যে আবারও গড়ে তোলা যায় এবং ভালোবাসা যে সবসময় পথ খুঁজে পায়, এটি সেই আশা। ইউসুফের আগমন ও একটি জীবন বদলানোর চ্যালেঞ্জ। পরবর্তী মাসগুলোতে আশা বড় হতে লাগল এবং এটি পরিষ্কার হলো যে সে কেবল শারীরিক চিহ্নই উত্তরাধিকার সূত্রে পায়নি, বরং সে বুদ্ধি এবং মানুষের সাথে যোগাযোগের বিশেষ ক্ষমতাও পেয়েছে। মুনিরা তাকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিলেন এবং ঘোড়াটি অন্য যে কোনো ঘোড়ার চেয়ে দ্রুত সাড়া দিচ্ছিল। মনে হচ্ছিল সে যেন গত প্রজন্মের স্মৃতি নিয়েই জন্মেছে। যখন আশার ১ বছর পূর্ণ হল, নাসেরের মাথায় অন্য একটি বুদ্ধি এলো। তিনি প্রস্তাব দিলেন, বহু বছর আগে আমরা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, এবার কি আশার সাথে তেমন কিছু করব? দেখি কে তার সাথে সেরা যোগাযোগ স্থাপন করতে পারে, আর বিজয়ী আমাদের স্কুলে সম্পূর্ণ বৃত্তি পাবে। মুনিরা রাজি হলেন। চ্যালেঞ্জটি ঘোষণা করা হলো, তবে একটি ভিন্ন শর্তে। কেবল নিম্ন আয়ের পরিবারের সন্তানরাই এতে অংশ নিতে পারবে। ৫০০-এর বেশি শিশু নিবন্ধন করল। নাসের ১০০ জন চূড়ান্ত প্রতিযোগীকে বাছাই করলেন। এটি ছিল একটি দীর্ঘদিন। একে একে ১০০ জন শিশু যোগাযোগের চেষ্টা করল। তাদের বেশিরভাগই ব্যর্থ হল। এরপর ৭৮ নম্বর প্রতিযোগী হিসাবে আস্তাবলে ঢুকল একটি ছেলে, নাম ইউসুফ। তার বয়স ১০ বছরের বেশি হবে না। সে ছিল রোগা এবং তার পরনে ছিল ছিঁড়ে যাওয়া কাপড়। তার এক চোখ ফোলা ছিল। মুনিরা জিজ্ঞেস করলেন, ইউসুফ, তুমি কেন ঘোড়ায় চড়া শিখতে চাও? ইউসুফ নিচু স্বরে বলল, কারণ তারা আমাদের মারে না। এটি শুনে মুনিরার হৃদয় কেঁপে উঠল। ইউসুফ আস্তাবলে ঢুকল। সে কোনো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ঘোড়াটির কাছে গিয়ে কথা বলতে শুরু করল। আশা তার কান খাড়া করল এবং ইউসুফের দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে ছেলেটির বুকে রাখল। ইউসুফ ঘোড়াটির গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করল। মুনিরা নাসেরের দিকে তাকালেন। তারা দুজনেই জানতেন কে জিতেছে। মুনিরা বললেন, ইউসুফ, তুমি জিতেছ। তুমি আমাদের স্কুলে পড়ার পূর্ণ বৃত্তি পেয়েছ। নাসের হামদান এগিয়ে এসে বললেন, ইউসুফ, তোমার যদি কিছু প্রয়োজন হয়, তুমি আমার উপর ভরসা করতে পারো। একটি নতুন পরিবারের সূচনা ও সময়ের প্রয়াণ। পরবর্তী দিনগুলোতে নাসের ইউসুফের পরিস্থিতি খোঁজ নিয়ে জানলেন সে তার কাকার সাথে থাকত, যে তাকে মারধর করত।
নাসের ইউসুফের আইনি অভিভাবক হলেন এবং তাকে খামারে নিয়ে এলেন। শুরুতে ইউসুফ নার্ভাস থাকলেও ধীরে ধীরে সে মানিয়ে নিল এবং হাসতে শিখল। আশার সাথে তার বন্ধন ছিল অবিচ্ছেদ্য। ইব্রাহিম মুনিরাকে বললেন, সে আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। বছর গড়াতে লাগল। ইউসুফ খামারে একজন শক্তিশালী যুবক হিসাবে বেড়ে উঠল এবং 18 বছর বয়সে সে একজন সহকারী প্রশিক্ষক হল। মুনিরা এখন 38 বছর বয়সী এবং ঘোড়ার খামারের প্রধান। নাসের 70 বছর বয়সে সব দায়িত্ব মুনিরার হাতে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম 85 বছর বয়সে আর শেখাতে পারছিলেন না, কিন্তু তিনি প্রতিদিন খামারে এসে ছায়ায় বসে ঘোড়া দেখতেন। কালো ঘোড়াটি এখন বুড়ো হয়ে গেছে, তার বয়স 30 বছর। একদিন শরতের এক বিকেলে মুনিরা তার পাশে বসে তার কেশর আদর করে দিচ্ছিলেন। তিনি ফিসফিস করে বললেন, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাই না? তুমি আমার জীবন বদলে দিয়েছ। ঘোড়াটি চোখ খুলে মুনিরার দিকে তাকাল। মুনিরা সেখানে কৃতজ্ঞতা দেখতে পেলেন। তিনি বললেন, তোমার যাওয়ার সময় হলে তুমি শান্তিতে যেতে পারো। ঘোড়াটি চোখ বন্ধ করল এবং তার শ্বাস ধীরে ধীরে থেমে গেল। সূর্যাস্ত পর্যন্ত মুনিরা তার পাশে বসে রইলেন। নাসের, খালিদ, ইব্রাহিম, ইউসুফ সবাই এসে শোক প্রকাশ করলেন। তাকে হাজ্জা ফাতেমার মূর্তির কাছেই সমাহিত করা হল। উত্তরাধিকার ও গল্পের সমাপ্তি। মুনিরা শিশুদের জন্য ঘোড়ার মাধ্যমে থেরাপি শুরু করলেন, যা দারুণ কাজ করল। ইউসুফ এখন একজন দক্ষ প্রধান প্রশিক্ষক। নাসের 75 বছর বয়সে তার অবশিষ্ট মালিকানা মুনিরা ও ইউসুফকে দিয়ে দিলেন। খামারের একটি অংশ একটি ফাউন্ডেশনের অধীনে রাখা হল। কয়েক বছর পর ইব্রাহিম ঘুমের মধ্যেই মারা গেলেন এবং তার ভস্ম খামারের চারপাশে ছড়িয়ে দেওয়া হল। সময় গড়িয়ে চলল। মুনিরা বিয়ে করলেন এবং তার 2 সন্তানও ঘোড়া চালনায় পারদর্শী হল। ইউসুফও বিয়ে করে সংসারী হলেন। নাসের 85 বছর বয়সে মারা গেলেন। তার শেষ কথা ছিল, সব কিছুই সার্থক ছিল। ঘোড়ার খামারটি একটি প্রতিষ্ঠানে পরিণত হল। মানুষ দূর দূরান্ত থেকে এখানে শিখতে আসত। সব কিছুই শুরু হয়েছিল একজন দরিদ্র মেয়ে এবং একটি বুনো ঘোড়ার অসাধ্য সাধনের মধ্য দিয়ে। এটিই গল্পের শেষ। এখন আমাদের জানান, এই গল্পটি সম্পর্কে আপনার মতামত কি? মুনিরা যখন ঘোড়ায় চড়তে পারলেন বা যখন খামারের মালিকানা পেলেন, তখন আপনার কেমন লেগেছিল? কমেন্টে আমাদের জানান। আপনি যদি এমন কাউকে চেনেন যে স্বপ্নের জন্য লড়ছে, তার সাথে গল্পটি শেয়ার করুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।